আজকে আমরা ইনভিনসিবল আফটার ডেথের বহু প্রতীক্ষিত তৃতীয় পর্বের বিশ্লেষণে ডুব দেব কোনো গতানুগতিক ভূমিকা নয়। চলুন সরাসরি এই গল্পের মারাত্মক এবং নাটকীয় পটভূমিতে প্রবেশ করি। একবার ভেবে দেখুন তো, একটা লোক যে কিনা শুধু মরতে চাইছে, সেই হঠাৎ করে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে গেল। এই পর্বের পুরো মজাই হলো এই অদ্ভুত ব্যাপারটা। বেচারা চাইছে মৃত্যু, আর চারপাশের পরিস্থিতি তাকে বানিয়ে তুলছে এক অপ্রতিরোধ্য হিরো। এই হাস্যকর অথচ বিপজ্জনক বৈপরীত্য থেকেই গল্পের আসল টুইস্ট শুরু হয়। প্রথম ভাগ, অসাধারণ ভাষণ আর অদ্ভুত শক্তি। আচ্ছা, এবার গভীরে যাওয়া যাক। গত পর্বের শেষে আমাদের প্রধান চরিত্র যে দুর্দান্ত ভাষণটি দিয়েছিল তা সেখানকার সমস্ত স্কলার আর খোদ প্রাইম মিনিস্টারের হৃদয় একেবারে জয় করে নেয়। কিন্তু এই বিপুল সমর্থন তার জন্য এক অদ্ভুত আর সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত শক্তির জন্ম দেয়। আর সেই শক্তিটির নাম হল স্কলার ইউআই এম্পাওয়ারমেন্ট। সোজা কথায় এটা একটা অত্যন্ত শক্তিশালী স্বয়ংক্রিয় সুরক্ষা বলয়, যা স্কলারদের সম্মিলিত শ্রদ্ধা এবং বিশ্বাস থেকে তৈরি হয়। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, ঠিক যে মুহূর্তে সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন তাকে আক্রমণ করে মেরে ফেলে, ঠিক তখনই সেই চূড়ান্ত সুরক্ষা কবচটি পেয়ে যায়। তার ভেতরের অবস্থাটা একবার কল্পনা করুন। সে মনে মনে বলছে, আমি শুধু মরতে চাই, আমার কোনো হিরো হওয়ার শখ নেই। এই কন্ট্রাস্টটাই কিন্তু দারুণ। সে মরার জন্য মরিয়া হয়ে সব রকম চেষ্টা করছে, অথচ নিজের অজান্তেই এমন এক অপরিসীম ক্ষমতা পেয়ে বসেছে যেটা তাকে কিছুতেই মরতে দেবে না। দ্বিতীয় ভাগ, কাল্টিভেটরের মৃত্যুর পরিণতি। এরপরে কিন্তু পরিস্থিতি একদম পাল্টে যায়। সামনে থাকা এক কাল্টিভেটর এই নতুন জাগ্রত হওয়া বিশাল শক্তি দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায়। তার মনে হয় এই শক্তি তাদের কাল্টিভেটর সম্প্রদায়ের জন্য এক বিরাট হুমকি, আর তাই বিপদ বুঝে সে হঠাৎ করেই আক্রমণের সিদ্ধান্ত নেয়। চলুন দেখি কিভাবে পুরো বিষয়টা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করল। প্রথম ধাপে সেই কাল্টিভেটর আক্রমণ করে বসলো, আমাদের হিরো তো খুশিতে গদগদ, ভাবছে এই বুঝি মৃত্যু এলো। কিন্তু দ্বিতীয় ধাপে ওই যে স্বয়ংক্রিয় শিল্ড, সেটা অন হয়ে গেল। তৃতীয় ধাপে ওই মারাত্মক আক্রমণ প্রবল বেগে উল্টো দিকে ফিরে গেল। আর শেষ ধাপে কাল্টিভেটর নিজেই নিজের আক্রমণের ধাক্কা সামলাতে না পেরে রক্তবমি করে সেখানেই শেষ। মানে সম্পূর্ণ একটা দুর্ঘটনা। মৃত্যুর লক্ষ্য তো পূরণ হলোই না, উল্টে এখন সে পুরো রাজ্যের চোখে এক মহানায়ক। দাসদাসী থেকে শুরু করে মন্ত্রীরা সবাই তাকে প্রজন্মের সেরা আদর্শ হিসেবে মাথায় তুলে নাচছে। আর এদিকে এই সব দেখে আমাদের প্রধান চরিত্র ভেতরে ভেতরে চরম বিরক্ত। সে চাইছে মুক্তি, আর কপালে জুটছে রাজকীয় সংবর্ধনা। তৃতীয় ভাগ, সুরক্ষার দুটি পথ। এই ঘটনার পর রাজ্যের অন্দরমহলে আরেক খেলা শুরু হয়। কাল্টিভেটরের মৃত্যুর ফলে তার প্রতিশোধপরায়ণ সম্প্রদায়ের হাত থেকে যে ভয়ানক বিপদ ধেয়ে আসছে তা নিয়ে রাজা এবং মন্ত্রী শেনলিউ এক গোপন বৈঠকে বসেন। এই মূল্যবান সম্পদকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেটাই এখন মূল চিন্তার বিষয়। এই পরিস্থিতিটা দারুণভাবে দুটো চরম বিকল্প তুলে ধরে। প্রথম বিকল্প হল প্রধান চরিত্রের খ্যাতি ধুলোয় মিশিয়ে দিয়ে শত্রুদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা, নাকি দ্বিতীয় বিকল্প তাকে কিংবদন্তির শেষ গার্ডেনে পাঠিয়ে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। খুব স্বাভাবিকভাবেই রাজদরবার প্রথম বিকল্পটার সাথে সাথেই বাতিল করে দেয়, কারণ মন্ত্রী শেন লিউয়ের মতে এত বড় মাপের আর এত আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ, সে তো কোনোদিন শত্রুদের সামনে মাথা নত করে ক্ষমা চাইবে না। তার যে অদম্য অহংকার আর সাহস, তাতে এই পথটা একেবারেই অসম্ভব। চতুর্থ ভাগ, আসল পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত। তাকে পাঠানো হবে সেই রহস্যময় এবং চরম সুরক্ষিত জায়গা সেজ গার্ডেনে। এখন এই সেজ গার্ডেনের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এটি কাল্টিভেটরদের জাদু বলে সিল করা একটা জায়গা। এটা খুলতে গেলে এমন একজন সত্যিকারের উত্তরসূরি চাই যে সত্যের পথে চলে এবং মৃত্যুকেও ভয় পায় না। ভেতরে আছে 7টি মারণঘাতী ট্রায়াল, যা মানুষের চূড়ান্ত ইচ্ছাশক্তি আর সততার পরীক্ষা নেয়। মন্ত্রী শেনলিউ নিশ্চিত আমাদের এই মৃত্যুকামী মানুষটিই হল সেই ভবিষ্যদ্বাণী করা উত্তরসূরি। আর এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই 3 সংখ্যাটি। কেন জানেন? কারণ স্বয়ং মন্ত্রী শেনলিউ, যিনি এত পরাক্রমশালী, তিনি তার যৌবনে মাত্র 3টি ট্রায়ালই পার করতে পেরেছিলেন। একবার ভাবুন, শেনলিউয়ের মতো শক্তিশালী মানুষও যদি মাত্র 3 নম্বরে আটকে যান, তাহলে পুরো 7টা ট্রায়াল কতটা ভয়ানক আর মারণঘাতী হতে পারে। এখন একটা প্রশ্ন তোলাই যায়, শত্রুরা এখনই আক্রমণ করছে না কেন? আসলে মারা যাওয়া কাল্টিভেটরটি ছিল তাদের অত্যন্ত বড় মাপের একজন নেতা, তাই তাদের একটা দীর্ঘ শোক পালন অনুষ্ঠান চলছে। আর ঠিক এই বাফার টাইমটুকুই রাজা আর মন্ত্রীকে তাদের প্রতিরক্ষামূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অতি প্রয়োজনীয় সময় এনে দিয়েছে। কিন্তু মন্ত্রী শেনলিউ বেশ বাস্তববাদী মানুষ। তার মনে সন্দেহ, যৌবনের এই অগাধ ক্ষমতা ভবিষ্যতে তাকে বিপথে চালিত করবে না তো? জীবনে তো অনেক প্রতিশ্রুতিশীল তরুণকে দুর্নীতিগ্রস্ত হতে দেখেছেন তিনি। তাই পুরোপুরি বিশ্বাস করার আগে তিনি প্রধান চরিত্রের একটি চূড়ান্ত পরীক্ষা নিতে চান। আর সে পরীক্ষার ফাঁদ পাতা হয় ফ্রিজিং টাওয়ারে। রাজদরবার সিদ্ধান্ত নেয় রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী মিসকিনকে দিয়ে প্রধান চরিত্রের পবিত্রতার পরীক্ষা নেওয়া হবে। প্রলোভনে পা না দিলে তবেই প্রমাণ হবে যে সে সত্যিকারের একজন শুদ্ধ মনের মানুষ এবং সেজ গার্ডেনের যোগ্য। পঞ্চম ভাগ, মহারাজের সবচেয়ে বড় রহস্য। এবার প্রধান চরিত্র থেকে একটু সরে গিয়ে রাজপ্রাসাদের বদ্ধ দরজার ওপারের একটা বিশাল চমকের দিকে নজর দেওয়া যাক। এই যে বলছিলাম, মিসকিন সবচেয়ে সুন্দরী। আচ্ছা, সত্যিই কি রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী মিসকিন? মহারাজের ব্যক্তিগত দাসী, কিন্তু গোপনে একেবারে ভিন্ন এক কথা বলে বসে, যা পুরো হিসেবটাই পাল্টে দেয়।
আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যাকে সবাই এতকাল দুর্দণ্ড প্রতাপ রাজা হিসেবে জেনে এসেছে, তিনি আসলে ছদ্মবেশে একজন নারী। সিংহাসন আর রাজ্য রক্ষার তাগিদে তিনি এতগুলো বছর ধরে পুরুষের বেশ ধরে আছেন। এই একটা মাত্র সত্য পুরো রাজবংশের রাজনৈতিক প্রেক্ষাপট আর ঝুঁকির সমীকরণ একদম উল্টে পাল্টে দেয়। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে? মৃত্যুর জন্য হাহাকার করা আমাদের প্রধান চরিত্র কি ফ্রিজিং টাওয়ারের প্রলোভন সামলাতে পারবে? সেজ গার্ডেনের ওই ভয়ঙ্কর 7টি ট্রায়ালে তার কি হবে? আর ক্যাল্টিভেটারদের সেই অবশ্যম্ভাবী প্রতিশোধের কোপ থেকে কে বাঁচাবে এই সাম্রাজ্যকে? এই ছদ্মবেশী মহারাজ আর আমাদের অদ্ভুত হিরোর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেটা নিয়ে কৌতূহল তো বেড়েই চলেছে। এই চরম বিশৃঙ্খলা রহস্যের জাল কিভাবে খুলবে তা জানতে পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করতেই হচ্ছে।